আচ্ছা, স্ক্রিন শেয়ার করেছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আপনারা সবাই ভালো আছেন সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেহেতু এটা আমাদের অনলাইন ক্লাস, তো আমাদের সবাইকে অনলাইন ক্লাসের জন্য সবাইকে ক্লাসে পার্টিসিপেট করতে হবে, কারণ এখানে বোঝার একটা গ্যাপ থাকতে পারে। তো বোঝার জন্য কমিউনিকেশন স্কিল মানে একটু গ্যাপ থাকতে পারে, সেই জন্য আমাদের উচিত সবাই আমরা আহ, একসাথে ক্লাস করবো। দ্যাটস মিন, ক্লাসে যদি আপনারা কেউ না বুঝেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে আমি বুঝতেছি না। আর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে আমি বুঝতে পারতেছি কিনা। আমার নাম সাইদ আমিন। তো আপনাদের ক্লাসে, আজকের ক্লাসে আমি জয়েন হলাম। আপনাদের গ্রাফিক ডিজাইনের, ফটোশপের লেসন গুলো নিয়ে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। যদিও আমাদের আরো অনেক মেন্টর আছে, আস্তে আস্তে আপনারা বিভিন্ন মেন্টরের সাথে আপনারা কানেক্টেড হবেন। কারণ যেহেতু এটা ফ্রিল্যান্সিং কোর্স, বিভিন্ন মেন্টরের বিভিন্ন অভিজ্ঞতা থাকে, আর বিভিন্ন জন বিভিন্ন বিষয় এক্সপার্ট হয়। তো আমাদেরও এখানে দেখা গেল কেউ আছে ফ্রিল্যান্সার এক্সপার্ট, কেউ ফাইবার এক্সপার্ট, আবার কেউ ইলাস্ট্রেটর এক্সপার্ট, এরকম বিভিন্ন ধরনের হতে পারে। তো সেই হিসাবে আমরা সামনে হয়তো বা আরো অনেক মানুষের সাথে আমরা কানেক্ট হবো। আপনার ক্লাসে হয়তো বা আরো অনেক মেন্টরদের সাথে কানেক্টেড হবেন। তো আজকে লাস্ট ক্লাসে আমরা জাস্ট একটা ওরিয়েন্টেশন, পরিচিতিমূলক বা সফটওয়্যার ইনস্টলেশনের জন্য আমরা হচ্ছে একটা ক্লাস নিয়েছিলাম। সেইখানে আপনারা, যেটাকে আমরা ওরিয়েন্টেশন বলতেছি, সেই ওরিয়েন্টেশন ক্লাসে আমরা মূলত আহ কিছু সফটওয়্যার ইনস্টলেশনই আমরা দেখেছি, যেটা দিয়ে হচ্ছে আমরা কিভাবে সফটওয়্যার সেট আপ করতে পারি সেটা আমরা দেখেছি। আই হোপ আপনারা আজকে যারা ক্লাসে আছেন আপনারা সবাই সফটওয়্যারটা সেট আপ করে আসছেন। দ্যাটস মিন আপনাদের কম্পিউটারে আই হোপ যে আপনাদের সফটওয়্যার সেট আপ করা আছে, যেমন ফটোশপ, এটা সেট আপ করা আছে। আজকের ক্লাসেও যদি আপনাদের সফটওয়্যার সেট আপ করা না থাকে, আপনারা কাইন্ডলি আসসালামু আলাইকুম স্যার, সফটওয়্যারটা আমি সেট আপ করে একটু নিন। কথা বলতে চাই। জি বলেন। স্যার, আমার এখানে অ্যাডোবি ফটোশপ 2019 ইনস্টল করা আছে, এটা কি হবে? হ্যাঁ, সফটওয়্যার যদি 19 থাকে তাও কোনো প্রবলেম নাই, আপনি ইউজ করতে পারবেন, সমস্যা হ্যাঁ। নেই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এটা নিয়ে আমাদের আজকের ক্লাসে আলোচনা আছে। এটা একটা কমন কোয়েশ্চেন যেটা আমাদের আসে। সেক্ষেত্রে যদি কারোর সফটওয়্যার সেট আপ করা নাও থাকে তাহলে আপনারা অবশ্যই, আপনারা যদি কোনো ইন্টারনেট ব্যবহার করে থাকেন, ব্রডব্যান্ড যদি আমরা ব্যবহার করে থাকি, তো ওদের এফটিপি সার্ভারে ফটোশপ, ইলাস্ট্রেটর সবকিছু থাকে। আপনারা ফটোশপ, ইলাস্ট্রেটর সফটওয়্যারটাকে ডাউনলোড করে নিতে পারেন। CS5 আছে, সিসি আছে, বিভিন্ন ভার্সন। যদিও আমরা CS6 বা 5, CS6 দিয়ে দেখাই, আবার আপডেট ভার্সনটা দিয়েও অনেক সময় ক্লিয়ার করে দিই। তো এখানে একটা কমন কোয়েশ্চেন যে ভাইয়া এখানে ভার্সনের কোনো প্রবলেম আছে কিনা। তো ভার্সনটা যদি অনেক ওল্ড হয় তাহলে কিছু প্রবলেম আছে, এইটা ছাড়া তেমন কোনো প্রবলেম নাই। সামথিং কিছু জিনিস কম বেশি আছে, সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি। তো আপনাদের যে গ্রুপটা, যে গ্রুপ থেকে আপনারা ক্লাসের লিঙ্কটা পেয়েছেন, আপনারা এরপর থেকে ক্লাসের জন্য এই গ্রুপটাই সবসময় ফলো করবেন। এই গ্রুপটার ভিতরে আপনাদের সব আলোচনা বা গ্রুপের ভিতরে সবকিছু শেয়ার করা হবে। আপনারা গ্রুপটাই সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো গ্রুপের একদম নিচে যদি আপনারা যান তাহলে আপনারা দেখতে পারবেন এখানে একটা ক্লাসের মডিউল আপলোড করা আছে। আপনাদের কোর্স মডিউল দিয়ে এখানে আমাদের সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহিম, সে এখানে একটা মডিউল আপলোড করে দিচ্ছে। এখানে আমাদের মোট যে 16টা ক্লাস হবে, ক্লাসের যে আউটলাইনটা, আমরা কি কি শিখবো বা কি কি শেখার জরুরি, সুন্দর করে এখানে পয়েন্ট টু পয়েন্ট সবই দেওয়া আছে। বরং এখানে যা দেওয়া আছে তার থেকে বেশি আলোচনা করা হয়। এখানে দেওয়া হয়েছে যাতে আপনি মাইন্ড সেট আপ করতে পারেন, প্রিপারেশন নিতে পারেন, এই জন্য এই মডিউলটা আপলোড করা হয়েছে। তো আজকের ক্লাসের মডিউল যদি আমি এখানে চেক করি, এখানে দেখবেন, আর একটু সামনে যাই, প্রথম ক্লাস, এই যে প্রথম ক্লাসের মডিউল হচ্ছে এইটা, যে এইসব বিষয়গুলো আমাদের প্রাথমিক আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো যদিও এখানে অনেক বিষয় আছে, অনেকে প্রথম ক্লাসগুলো বুঝতে একটু অসুবিধা হয়, তার একটা কারণ হলো যে তারা ফটোশপ গ্রাফিক্স এর ব্যাকগ্রাউন্ডে থাকে না। তখন তারা বলে, আবার অনেকে সফটওয়্যার সেট আপ করতে পারে না, অনেকে অনেক কিছু ওপেন করতে পারে না, সেই জন্য প্রথম দিকে একটু প্রবলেম হয়। এই জন্য আমরা কিন্তু অলরেডি একটা ওরিয়েন্টেশন করে ফেলছি, যেটা কিন্তু এই 16টা ক্লাসের বাইরে। তো আজকেও যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে জানাবেন, আমি সেই অনুযায়ী ক্লাসটা নিবো ইনশাল্লাহ, কোনো প্রবলেম নেই। তা আমাদের আজকের ক্লাসে একদম শুরুতে অনেক পয়েন্ট আছে, সবগুলো পয়েন্টের একটা একটা করে আমি রিকভার করে দিই ইনশাল্লাহ। প্রথম হচ্ছে হোয়াট ইজ ফটোশপ, একটা কোয়েশ্চেন। ফটোশপ জিনিসটা কি আসলে, ওয়াই নিড ফটোশপ ডেইলি লাইফ, ফটোশপটা কি এবং এটা কেন আমাদের ডেইলি লাইফের জন্য প্রয়োজন। এক্সাম্পল অফ ফটোশপ ওয়ার্ক, ফটোশপ কাজের এক্সাম্পলটা কি।
তো হোয়াট ইজ ফটোশপ? ফটোশপ হচ্ছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আপনি আসলে আপনার গ্রাফিক্স রিলেটেড কাজগুলো করতে পারেন, মোস্টলি ফটো এডিটিং বা আপনার ইমাজিনেশনের কিছু জিনিসকে আপনি বাস্তবে ফুটিয়ে তুলতে পারেন, যেটা হলো ফটোশপের মাধ্যমে। এটা একটা কোম্পানি, অ্যাডোব নামে একটা কোম্পানি, অ্যাডোব ফটোশপ বলা হয়, অ্যাডোব কোম্পানি এটা হচ্ছে ফটোশপটাকে তৈরি করছে। এদের আরো অনেক সফটওয়্যার আছে, যেমন ইলাস্ট্রেটর, ইনডিজাইন, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, এরকম অনেক সফটওয়্যার তারা তৈরি করছে। তো ফটোশপটা মূলত ব্যবহার করা হয় গ্রাফিক ডিজাইনের, যেটা রাস্টার ডিজাইন, সেই রাস্টার ডিজাইনের জন্য। তো এখানে যদি গ্রাফিক ডিজাইনের দুটো টাইপের কথা বলি, আপনাদের যদি আমার কথাগুলোকে এলোমেলো লাগে তাহলে আমাকে জানাবেন, না বুঝলে অবশ্যই আবার কোয়েশ্চেন করবেন, আমি রিপিট করব, কোনো প্রবলেম নাই। এবং আমার সাজেশন হলো আপনারা কাইন্ডলি একটু নোট করার চেষ্টা করবেন। আরেকবার মেক শিওর হই আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু বলবেন। জি, শুনতে পাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি, আমি ক্লাসে অনেকেই আছে, তো আমি কিন্তু রেসপন্স আসলে এইভাবে পাচ্ছি না, আপনাদের কিন্তু অনেক রেসপন্স দেওয়া উচিত। জি, শুনতে পাচ্ছি। এবং যারা ক্লাসে অ্যাটেন্ড নাই তারাও এটা পরবর্তীতে। থ্যাংক ইউ। আচ্ছা, ক্লাসে রেসপন্স করবেন, এটা আমার এক্সপেকটেশন। আচ্ছা, তো আমি এখানে দুটো টাইপ বললাম, ফটোশপের দুটো ইমেজ টাইপ বললাম, এটা একটু সংক্ষেপে একটু বলে, এগুলো সামনে এগুলো নিয়ে আলোচনা হবে। আমরা আমাদের মডিউল অনুপাতে দুটো সফটওয়্যার আমরা আলোচনা করবো, একটা হলো ফটোশপ আর একটা হলো ইলাস্ট্রেটর। এই দুটো সফটওয়্যার ফটোর জগতের রাজা এবং রানী বলতে পারেন, ফটো এডিটিং এর যদি বলেন। এখন যদি আরো অনেক কিছু অ্যাড হয়েছে, যেমন আপনারা এআই এর কথা বলতে পারেন, তো এআই কিন্তু ফটোশপেও অ্যাড হয়েছে, এমনকি ইলাস্ট্রেটর অ্যাড হয়েছে, এমনকি রিসেন্ট প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং এও ওরা এআই অ্যাড করে ফেলছে। তার মানে এমন না যে এআই এর সাথে এটা কনফ্লিক্ট, এরকম কিন্তু বিষয় না। ফটোশপ যারা আগে পারতো তারা বরং আরো বেটার কাজ করতে পারে এআই এর মাধ্যমে। তো ফটোশপ দুই ধরনের আমি বলছি অলরেডি, একটা হলো রাস্টার আর একটা হলো ভিক্টর। এই দুই ধরনের কাজ কিন্তু ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে করা হয়। যত রাস্টার ইমেজ আছে, রাস্টার ইমেজের কাজগুলো করা হয় ফটোশপ দিয়ে, এবং যত ভিক্টর ইমেজ আছে সেগুলো করা হয় ইলাস্ট্রেটর দিয়ে। এখন যদি আপনি বলেন স্যার হোয়াট ইজ রাস্টার, হোয়াট ইজ ভিক্টর, সংক্ষেপে বলি। রাস্টার বলতে এমন ইমেজ বোঝায় যে ইমেজগুলো তৈরি হয়েছে, আপনি সামনে দেখতেছেন একটা বাঘের ছবি বা আপনি একটা পতাকার ছবি দেখতেছেন, তা এই ছবিগুলো তৈরি হওয়ার জন্য আসলে কম্পিউটারে শো হওয়ার জন্য অনেকগুলো কালার বিন্দু থাকে, এই কালার বিন্দুগুলোকে আমরা বলি পিক্সেল। এরকম অনেকগুলো ফোটা ফোটা ফোটা, লাল নীল হলুদ কালার ফোটা মিলে কিন্তু আসলে একটা ছবি আপনি ভিজুয়ালি দেখেন। তো ফটোশপ হলো এই পিক্সেলের সমন্বয় করে একটা শেপ তৈরি করে। মনে করেন আপনি ফটোশপ দিয়ে কোনো একটা পতাকা তৈরি করছেন, সেই পতাকাটা হবে আসলে অনেকগুলো সবুজ এবং লাল পিক্সেলের সমন্বয়, অনেকগুলো সবুজ পিক্সেল পরপর রাখা, তার মাঝখানে লাল লাল কিছু পিক্সেল রাখা। এই পিক্সেলের সমন্বয় যেটা, যে ছবিগুলো আমরা করি সেগুলো হলো ফটোশপের মাধ্যমে। আর ইলাস্ট্রেটরে এই সেম ছবিটা যদিও মানে করা হয়, সেইটা হবে ভেক্টর। তো ভেক্টরটা আসলে ম্যাথমেটিক্যাল ভাবে হয়, ম্যাথমেটিক্যাল ভাবে এই অ্যাঙ্গেল থেকে ওই অ্যাঙ্গেল, শেপ গুলো সম্পূর্ণ ডাইনামিক ভাবে ম্যাথমেটিক্যালি হয়, নট পিক্সেল, ফোটা দিয়ে হয় না, সম্পূর্ণ একটা অ্যালগোরিদম অনুযায়ী হচ্ছে ইলাস্ট্রেটরের শেপ গুলো তৈরি হয়। সেই জন্য ফটোশপে যদি কোনো ইমেজ মানে বের করা হয়, আউটপুট করা হয়, সেইটাকে যদি জুম করা হয় তাহলে একটা না একটা সময় এই ছবিটা ফেটে যাবে, দেখা যাবে পিক্সেল, দেখা যাবে যে অনেক জুম করলে দেখা যাবে তার ভিতর ছবিটা ছোট থাকলে খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু যখন অনেক জুম করা হচ্ছে তখন সেই ছবিটা ব্লক 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 দেখাচ্ছে, যে একটা চারকোনা বক্সের বক্সের মতো অনেক জুম করলে, এবং তার এজ গুলো ছবির কর্নারে আপনি দেখবেন যে একটু রুক্ষ টাইপের দেখাচ্ছে। কিন্তু যদি সেটা ভেক্টর ইমেজ হয়, ইলাস্ট্রেটর হয়, তাহলে সেটা যতই জুম করা হোক না কেন সেটা একদম অরিজিনাল রেজুলেশনে থাকে। এই দুটো হলো কমন একটা পার্থক্য ফটোশপ এবং ইলাস্ট্রেটরের ভিতরে। এখন যদি বলেন তাহলে দুটার কেন দরকার, দেখেন কিছু আমরা নর্মালি যত ছবি তুলি, আপনি মোবাইল দিয়ে যত ছবি তুলছেন, আপনি কোথাও ক্যামেরা দিয়ে ছবি তুলছেন, সেটা যত ভালো রেজুলেশনই হোক না কেন, এটা আসলে ভিক্টর ইমেজ, সরি রাস্টার ইমেজ, এটা ভিক্টর ইমেজ না। আর ইলাস্ট্রেটরে যদি কোনো লোগো তৈরি করা হয় তাহলে সেইটা হয় ভিক্টর। তার মানে মোস্টলি কাজের জন্য আমাদের ফটোশপের রাস্টার ইমেজ প্রয়োজন হয়। কথা যে শুরু করতেছেন
সেই জন্য একটু ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু দুটো টাইপ মনে রাখেন, একটা হলো ভিক্টর আর একটা হলো রাস্টার। এই দুটো আপনি মনে রাখেন যে আসলে ভিক্টর রাস্টারের কনসেপ্টটা আসলে কি, আরো ক্লিয়ার হবেন। যা যখন প্র্যাকটিক্যাল দেখবেন যে ছবিটা ভেঙে যাচ্ছে বা এই ছবিটা ভাঙতেছে না, তখন আরো ক্লিয়ার হবেন ইনশাল্লাহ। এবার কোয়েশ্চেন হতে পারে ভাই ফটোশপ বা ইলাস্ট্রেটর আমাদের লাইফে কি কেন দরকার, বা আমাদের প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখান। এই যে আপনি সামনে যে মডিউলটা দেখতেছেন, এটি সব থেকে বড় একটা এক্সাম্পল গ্রাফিক ডিজাইনের। এই মডিউলটা তৈরি করা হয়েছে ফটোশপ দিয়ে। এখানে আপনি আমাদের প্রতিষ্ঠানের মাঝখানে একটা লোগো দেখতে পাচ্ছেন, এই লোগোটা তৈরি করা হয়েছে ইলাস্ট্রেটর দিয়ে। এবং মডিউলের টোটাল যে পেজটা সেটা তৈরি করা হয়েছে ফটোশপ দিয়ে। আপনি যদি এখানে ফেসবুকের আইকনটা দেখেন, এগুলো তৈরি করা হয়েছে ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে লোগো তৈরি করা হয় মোস্টলি। তো আমাদের দৈনন্দিন জীবনের আশেপাশে ডানে বামে আপনি যেদিকেই তাকান, আপনি দেখবেন টোটাল লাইফটা গ্রাফিক ডিজাইন রিলেটেড। আপনি যে গেঞ্জিটা পরে আসছেন, সেই গেঞ্জিটার ডিজাইনটা করা হয়েছে ফটোশপ দিয়ে। আপনি যে বিস্কুটের প্যাকেটটা দেখতেছেন, সেটা তৈরি করা হয়েছে গ্রাফিক ডিজাইন ফটোশপ অথবা ইলাস্ট্রেটর দিয়ে। একটা শ্যাম্পুর বোতল থেকে শুরু করে একটা গ্লাস যদি বলেন, আশেপাশে যা কিছু দেখতেছেন সবকিছু আসলেই গ্রাফিক ডিজাইনে কানেক্টেড। তো আমাদের আশেপাশে যা কিছুই হোক না কেন, এটা মোস্টলি কোনো না কোনো ভাবে গ্রাফিক ডিজাইনের সাথে কানেক্টেড। এবং সেই জন্য এটার কাজও হিউজ, মানে অনেক হিউজ পরিমাণে কাজ গ্রাফিক ডিজাইনে কিন্তু আছে। তা আমরা যদি সেরকম স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, দেন আমরা কিন্তু প্রফেশনালি কাজ করতে পারবো। সেটা লোকাল জবও হতে পারে, সেটা মার্কেট প্লেসে হতে পারে, বা রিমোট জবও হতে পারে। তো আমরা আসলে কিভাবে এক্সপার্ট হব ফটোশপের ভিতরে? তো ফটোশপে করতে গেলে প্রথমত আপনাদের মনে রাখতে হবে, আমাদের টুলস গুলো জানতে হবে যে ফটোশপের ভিতরে কোন টুলস গুলো আছে, প্রতিটা টুলস এর ব্যবহার এটা আমাদের আগে জানতে হবে। দেন হচ্ছে আমাদের জানতে হবে, আমরা মেনু গুলো জানতে হবে যে কোন কোন মেনুর কি কি অপশন আছে। দেন আপনাকে পর্যাপ্ত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস আপনাকে পারফেক্ট বানাবে। ফটোশপের কাজের একটা ব্যাপার হলো, বা গ্রাফিক ডিজাইনের একটা কাজের খুবই ইম্পর্টেন্ট ব্যাপার হলো, যে আপনি যখন এখানে কাজ করবেন প্রাথমিক অবস্থায়, আপনি যত ভালো টুলস বা জানেন না কেন, কাজের কোয়ালিটি প্র্যাকটিস ছাড়া পারফেক্ট হবে না। আপনি একটা লোগো ডিজাইন করছেন একরকম ভাবে, আবার সেম লোগো ডিজাইনটা একবার দুইবার 3 নম্বর বার যদি করেন, দেখবেন ওই কাজটি আপনি আরো সুন্দরভাবে আপনি করতে পারতেছেন। তো অবশ্যই এটা একটা স্পেশাল জিনিস যে প্র্যাকটিস আপনাকে করতে হবে। এবং আমাদের এখানে ক্লাসে আমরা সরাসরি প্র্যাকটিক্যালি প্রজেক্ট ওয়াইজে আপনাদের ইনশাআল্লাহ আলোচনা করব। তো সেই হিসাবে আপনারা বাসায় অবশ্যই পর্যাপ্ত প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। ওকে, তারপর হচ্ছে একটা কমন কোশ্চেন যেটা অলরেডি আসছে, হুইচ ভার্সন ফটোশপ ইজ বেটার এট প্রেজেন্ট। এখন বর্তমানে ফটোশপের কোন ভার্সনটা প্রেফারেবল? তো এক্ষেত্রে আমাদের স্টুডেন্টের কিছু মানে কথা থাকে। দেখেন, আপনি যদি ফটোশপের সব থেকে লেটেস্ট ভার্সন ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই সেটা বেস্ট। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমরা সবাই সব ভার্সন ব্যবহার করতে পারি না। কারণ হলো, আমাদের অনেকের কম্পিউটার র্যাম কম থাকে, প্রসেসর কম থাকে, জেনারেশন কম থাকে। তো সেই হিসাবে যদি ওভারঅল বলি, তাহলে আপনারা CS6টা ব্যবহার করতে পারেন। যদি আপনার কম্পিউটার র্যাম আরো কম হয়, তাহলে আপনি CS5 ব্যবহার করতে পারেন। সিসিকিউরিটি ক্লাউড আছে, আরো অনেক ভার্সন আছে। তো CS6টা মোটামুটি অল্প ভিতরেই মোটামুটি সব অপশনগুলো আছে। সেই জন্য আমরা CS6টা দেখাই। কিন্তু আমরা বলতেছি, যদি আপনি এর থেকে আপডেট ভার্সন ব্যবহার করতে পারেন, তাহলে কোনো প্রবলেম নেই। আবার আপনি যদি ফটোশপ অনেক পুরাতন 07 ব্যবহার করেন, তাহলে আবার হবে না। কারণ 07-এর যে অপশন গুলো আছে, সেই অপশন থেকে অনেক বেশি আপডেট এই সিসি ভার্সন বা CS ভার্সনটা অনেক বেশি আপডেট। সেই জন্য আপনারা আপনাদের কম্পিউটারের সাথে কম্প্যাটেবল আপনারা ব্যবহার করবেন। তো গ্রাফিক ডিজাইনের জন্য মিনিমাম 4 GB হলে মোটামুটি ভালো। 2 GB তে চলবে না এরকম না, 2 GB তেও চলে। তবে 8 GB হলে মোটামুটি ভালোভাবে কাজ করতে পারবেন। আর যত ভালো জেনারেশন হবে, তত ভালো স্পিড আপনি পাবেন। ভেরি সিম্পল ব্যাপার। তো আমার সাজেশন যে আপনারা এখানে CS6টা ব্যবহার করতে পারেন। ওকে, আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ফটোশপের ভার্সন গুলাই যে অনেক গ্যাপ তা কিন্তু না। যদি কেউ CS5 থেকে CS6-এ যায়, সেম অপশন গুলো এসে পাবে, অতিরিক্ত কিছু অপশন পাবে। CS6 থেকে যদি CC-তে যায়, তাহলে সে আরো দু একটা অপশন বেশি পাবে। তার মানে এই না যে 100-200 হয়ে গেছে, সেটা না। 100 ছিল, 105 হয়েছে, এইরকম পাবেন। তার মানে সব অপশন থাকবে, অলমোস্ট সব শর্টকাট কাজ করবে। দু একটা অপশন নতুন অ্যাড হয়েছে, যেগুলো আপনি করতে পারবেন। এটা হলো মেন বেনিফিট। ওকে, জি, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? যা বললাম এটার বিষয়ে কোনো কোশ্চেন আছে আপনাদের, ভাষণ বা অন্য কোনো বিষয় নিয়ে? না, কোনো কোশ্চেন নেই।
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা কম্পিউটারটা না স্যার। সামনেই ওপেন করে নেবেন, কোনো সমস্যা হলে আমাকে বলবেন। আচ্ছা, তারপর হচ্ছে কালার ডেফিনিশন, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট জানা দরকার। কারণ আমি একটু আগে বলছি যে আপনি কম্পিউটার মনিটরে যা দেখেন সেটা লাল হোক, নীল হোক, সাদা হোক, যাই দেখেন না কেন, এটা কম্পিউটার চিনে মূলত একটা রঙিন ফোঁটা দেখে, ডট বা পিক্সেলের মাধ্যমে। তো এই পিক্সেল গুলোর বিভিন্ন কালার হতে পারে, আপনি একটা কম্পিউটারে অনেক কালার দেখতে পারবেন, কিন্তু আসলে মেইন কালার কিন্তু মানে বিভিন্ন কালার, 3টা কালার হয়, 4টা কালার হয়, 7 কালার হয়। তো মূলত প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, এরকম 3টা আছে প্রাইমারি কালার। রেড, ইয়েলো, ব্লু, এই 3টা প্রাইমারি কালার আছে। তারপরে ফটোশপের কথা যদি বলেন, ফটোশপ যেহেতু প্রিন্ট মিডিয়া হিসাবে কাজ করে, তা প্রিন্ট মিডিয়ায় আবার ব্যবহার করা হয় CMYK। তারপরে আর জি মানে হলো রেড, গ্রিন, ব্লু, এইভাবে ব্যবহার করে। বিভিন্ন কালার প্যাটার্ন আছে, সেই কালার প্যাটার্ন বা কালার মোড হিসাবে আমরা মূলত ফটোশপে কাজ করি। তো যেহেতু এটা প্র্যাকটিক্যালি দেখালে ভালো হবে, তো প্র্যাকটিক্যালি যখন দেখানো হবে তখন কালার মোড নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তারপর ইনস্টল ফটোশপ অলরেডি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করা হয়েছে যে আমরা ফটোশপ কিভাবে ইনস্টল করতে পারি। তারপর না পারলে অবশ্যই সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন। এইবার আমরা চলে আসি ফটোশপ ওপেন ইন্টারফেস ওভারভিউ। অলরেডি আমার এখানে ফটোশপ ওপেন করা আছে, আমি এটাকে ক্লোজ করে দেই। ফটোশপ ওপেন করার জন্য আপনি স্টার্ট মেনুতে যেয়ে যদি আপনি ইনস্টল করা থাকে, এখানে এইসো ফটোশপ লিখলে আপনি এখানে পাবেন। এবং দেখেন আমার এখানে যেটা সেট আপ করা আছে সেটা হলো ফটোশপ CS6। এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ভার্সন, যে ভার্সনটা দিয়ে অনেক স্মার্ট কাজ করা যায়। তো আপনি এখান থেকে ইনস্টল করা থাকলে এখানে পাবেন। আমার এখানে নিচেও টাস্ক বারও আছে, আপনি টাস্ক বারে থাকলে এখান থেকে ওপেন করতে পারেন। তো আমি এখানে অ্যাডোব ফটোশপ CS6টাকে ক্লিক করলাম। তো ফটোশপ এই যে লোড নিচ্ছে। দেখেন আমি কিন্তু অলরেডি ফটোশপের ভিতরে চলে আসছি। তো আমাদের মডিউল অনুপাতে আমাদের যে বিষয়গুলো জানা জরুরি, আজকের ক্লাসে জরুরি, আজকের ক্লাসের অনুপাতে যে জিনিসগুলো জানা জরুরি, সেটা আমি একটা একটা করে আপনাদের ক্লিয়ার করে দিই। আপনাদের যদি এখন এই মুহূর্তে ফটোশপ আপনাদের ওপেন করা থাকে, যারা একদমই নতুন, তারা যেটা করবেন এই কথাগুলো আগে নোট করবেন। তো আমাদের এখানে ইন্টারফেসটা আমি আগে একটু বলি, যেখানে আমাদের এই ফটোশপে আমাদের কি কি ইন্টারফেস জরুরি বা কি কি আমাদের জানা জরুরি। এখন আমি একটু স্ক্রিনশট দিয়ে আপনাদের দেখাই। একদম উপরে এই যে বারটা আছে, যেটাকে আমরা মেনু বার বলে থাকি, এখানে আপনি কমন মেনুগুলো পাবেন। ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, এই অপশনগুলো আপনি এখানে পাবেন। এগুলো যেহেতু এখনই দেখানো সম্ভব না, আমরা একটা একটা করে যখন আলোচনা করব তখন এই মেনুগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তারপরে আপনি এখানে একটা অপশন পাবেন, যার ভিতরে আমরা যে টুলসটা ওপেন করব সেই টুলসটার ডিটেলস অপশন এখানে ওপেন হবে। আমরা এখানে বিভিন্ন টুলস এর ব্যবহার করব। যদি বলেন টুলস কোনটা, এই যে বাম সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ফটোশপের টুলস। এখানে যে টুলস গুলো আছে এগুলোই কিন্তু শেষ না, তাহলে আরো টুলস অ্যাড করা যায়, এখান থেকে আরো টুলস আমরা এখানে অ্যাড করতে পারি। এই টুলস গুলো নিয়ে আমি আপনাদের বলবো যে কোন টুলস এর কি ব্যবহার, সেগুলো আমরা বলবো। মাঝখানে যে কালা একদম ব্ল্যাক ব্ল্যাক একটা সারফেস দেখতে পাচ্ছেন, এইখানে আমরা মূলত ফটোটাকে এডিট করব বা ডিজাইনের কাজ করব, কিন্তু এখানে কোনো প্রজেক্ট নেওয়া নাই, সেই জন্য এখানে একটা ফাঁকা শো করতেছে। যখন প্রজেক্ট নেওয়া হবে এখানে প্রজেক্টটা শো করবে। এবার ডান পাশে আবার আপনি এটার এক্সটেন্ডেড অপশন পাবেন, যে অপশনটার ভিতরে কালার উইন্ডো বলা হয় এখানে এগুলোকে। এই উইন্ডোর ভিতরে আমরা বিভিন্ন এই অপশনগুলোর ডিটেলস পাবো, যেমন কালার, সুইচ, লেয়ার, হিস্ট্রি। এই উইন্ডো গুলো আমরা এখানে পাবো। এই উইন্ডো গুলো আবার আপনি এই যে যে উইন্ডো মেনু বার থেকে উইন্ডো আছে সেখান থেকে এটাকে টার্ন অন করতে পারেন। যেমন এখানে কালার চালু করা, এই যে কালার অন করা, লেয়ার্সটা এখানে চালু করা, এখানে অনেক কিছু অফ করা আছে যেগুলো আমাদের প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে, সেগুলো আমরা এই উইন্ডো থেকে একটা একটা করে চালু করে নিই। যেমন আমি এখান থেকে চাইলে উইন্ডোটাকে চালু করে নিতে পারবো। আমি হিস্ট্রি এখানে চালু করা না, আমি হিস্ট্রিটাকে চালু করে নিলাম, এই যে হিস্ট্রিটা চলে আসছে। তো এইগুলো আমরা একটা একটা করে যা ব্যবহার করব সেগুলো এখানে আমরা সেট করে রাখবো, যেগুলো মোস্টলি আমরা ব্যবহার করি। তারপরে নিচে যদি যান, এখানে মিনি ব্রিজ, টাইম লাইন কিছু অপশন আছে, এগুলো আপনাদের একটু একটু পরে আলোচনা করতেছি ইনশাল্লাহ। তারপরে যদি বলেন এই ডান সাইডে কিছু অপশন আছে যেগুলো ফিল্টার, লেয়ার, কালার অ্যাডজাস্টমেন্ট, এই জাতীয় কিছু অপশন আছে যেগুলো আমরা ব্যবহার করব, একটা একটা করে ব্যবহার করবো। তো সর্বপ্রথম আমরা যেটা করব, আমি হচ্ছে একটা প্রজেক্ট আগে শুরু করি, যে আমি একটা গ্রাফিক ডিজাইনের একটা ফার্স্ট প্রজেক্ট আমি শুরু করব। তো সেক্ষেত্রে আমরা যে কোনো ছবিকে এখানে এডিট করতে পারি। যদি বাইরের কোনো ছবি থাকে সেই ছবিটাকে আমরা এখানে
ইম্পোর্ট করে এডিট করতে পারি, অথবা আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিতে পারি। হোয়াট ইজ ডকুমেন্ট? ডকুমেন্ট মানে একটা যদি বাংলায় বলি তাহলে ফাইল, যে ফাইলটা আমরা বিভিন্ন ধরনের গ্রাফিক্স রিলেটেড কাজ করবো। যদি সেই ডকুমেন্টটা মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করা হয় তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট, ফটোশপ হলে ফটোশপের ডকুমেন্ট। আরো কিছু ব্যাপার আছে, একটু পরে বলতেছি এগুলো। তা আমি যদি কোনো ছবি এখানে এডিট করতে চাই তাহলে সেই ছবিটাকে সরাসরি ড্র্যাগ করে ড্রপ করতে পারি। মানে এই ছবিটা যদি আমি এডিট করতে চাই, বা এই ছবিটা আমি এডিট করতে চাই, আমি এই ছবিটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলে সেই ছবিটা কিন্তু আমি এডিট করতে পারবো। আবার আপনি যদি চান যে না আমি নতুন একটা সম্পূর্ণ নতুন ডকুমেন্ট নিব, তাহলে ফাইল থেকে নিউতে যেতে হবে। এখানে একটা ছোট্ট বিষয় আমি একটু বলে রাখি, আপনি ফটোশপে কিন্তু সব ফাইল এডিট করতে পারবেন না। মানে সব ধরনের ফাইল টাইপ কিন্তু এখানে এডিট করা যাবে না। যেমন আপনি এখানে কোনো পিডিএফ এডিট করতে পারবেন না, আপনি এখান থেকে কোনো এআই ফাইল এডিট করতে পারবেন না, যেটা ইলাস্ট্রেটরে পারবেন, এখানে পারবেন না। এখানে আমি জেপিজি, ফটোশপের জন্য বা রাস্টার ইমেজের ফাইলের টাইপ গুলো হলো জেপিজি, বিএমপি, পিএনজি, জিআইএফ, এরকম অনেক এক্সটেনশন আছে যেগুলো আপনারা ক্লাস করতে করতে নিজেরাই জেনে যাবেন। তা আমি এখানে নতুন করার জন্য ফাইল, ফাইল থেকে নিউ, নিউতে ক্লিক করে আমি ওপেন দিয়েও কোনো ফাইল ওপেন করতে পারি, যেটা অলরেডি বললাম। তো আমি এখানে নিউতে ক্লিক করলাম। এবার আমাকে বলতেছে যে তুমি যে ডকুমেন্টটা করবা সেটার সাইজ কত হবে। এ দেখেন ওয়াইড, হাইট এবং রেজুলেশন, কালার মোড, যেটা অলরেডি বলছি যে কালার মোড কি কি হতে পারে, গ্রে স্কেল হতে পারে, সাদা কালো, বিট ম্যাপ হতে পারে, সিএমওয়াইকে হতে পারে, তারপরে ল্যাব কালার হতে পারে। প্রত্যেকটা নাম আছে, প্রত্যেকটা ডিটেলস আছে, একটু একটু করে এগুলো নিয়ে আলোচনা করা হবে। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, আমি যে এডিট করবো সেটা স্যার একটু কি জুম করা যাবে? বুঝি না, একটু বলেন। স্যার একটু কি জুম করা যাবে? জুম করা যাবে কিনা? জি স্যার। এখানে আপনি জুম করতে পারবেন না, কারণ আপনি যদি কম্পিউটারে কাজ করে থাকেন আপনি কম্পিউটার দিয়ে জুম করতে পারবেন, মোবাইল দিয়ে যদি হয় আপনি নিজেই আমার এটাকে জুম করে দেখতে পারবেন। ঠিক আছে, ওকে স্যার। ওকে। তো আমি এখন এই জায়গায় দেখাই ওয়াইড। আমি যদি সেন্টিমিটার বলি, আপনার সেন্টিমিটার বুঝেন বা মিলিমিটার বুঝেন, কিন্তু আমরা মোস্টলি এখানে পিক্সেল নিয়ে যেহেতু কাজ করি তাহলে আমরা পিক্সেল দিতে পারি। যেমন এই যে 454 পিক্সেল। তো এই পিক্সেল জিনিসটা আপনার জানা জরুরি, কারণ হলো আমরা যখন কোনো গ্রাফিক ডিজাইনে কাজ করব সেটার অবশ্যই নির্দিষ্ট একটা পিক্সেল থাকবে। যেমন আপনি ফটোশপ, আপনি একটা দায়িত্ব কাজ পাইছেন, যে কাজটা হলো ফেসবুকের একটা কাভার পেজ ডিজাইন করতে হবে। সেই কাভার পেজ আপনি ইচ্ছা মতো এত বাই এত দিলে হবে না, এটা একটা রুলস আছে যে এত বাই এত পিক্সেল হতে হবে। যেমন 1080 এটা একটা পিক্সেল, বা 2K 2000 পিক্সেল, এরকম ভাবে পিক্সেল সাইজ আছে। 720 পিক্সেল, এগুলো কিন্তু আমরা অলরেডি বিভিন্ন ইউটিউবে শুনে আসছি। 720 পিক্সেল, 1080 পিক্সেল, 2K 4K এগুলো শুনে আসছি। তো এই রেজুলেশনটা বুঝে আমাদের কাজ করতে হবে। এবং আমি যদি এখানে মনে করেন দিলাম 1080 1080, দেখেন এটা কিন্তু ইনক্রিজ হচ্ছে, ফাইলের সাইজটা কিন্তু ইনক্রিজ হচ্ছে। এবং আমি এখানে এখানে দিলাম 720, এবার আমি ওকে দিলাম। তো ওই পিক্সেল অনুপাতে আমার এখানে একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। এই যে আমার একটা ডকুমেন্ট, আমি এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম সেই জন্য এটা একটা ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আসছে। বাট আমি যদি এখানে ট্রান্সপারেন্ট দিতাম তাহলে এটা ট্রান্সপারেন্ট হইতো। এখন আবার কোয়েশ্চেন হতে পারে স্যার হোয়াট ইজ ট্রান্সপারেন্ট, একটু পরে এটা নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। হোয়াট ইজ ট্রান্সপারেন্ট, এখন আমরা এই এই যে ব্যাকগ্রাউন্ডটা আসছে এইখানে আমরা এই ডান পাশে বাম পাশে যে টুলস গুলো আছে সেই টুলস গুলা ব্যবহার করে আমরা এখানে একটা এডিটিং এর কাজ করব। তা আমরা সরাসরি কোনো ছবি কেন নিলাম না, তার কারণ হলো আমরা আগে টুলস গুলো একটু বেসিকটা বুঝি, দেন আমরা টুলস গুলাকে ব্যবহার করা শিখবো ইনশাল্লাহ। তা আমি তারপর একটা ছবি নিয়ে আসবো আপনাদের বোঝার খাতিরে। আর আমাদের আজকের ক্লাসে এর পরবর্তী যেটা আছে সেটাই হলো ইউজ টুলবক্স। টুলবক্স মডিউল যেহেতু আছে আমরা একটু পরে টুলবক্সে যাব। তারপর আছে জুম ইন, জুম আউট। আমরা এই যে ডকুমেন্টে কাজ করতেছি এমনও হতে পারে অনেক হাই রেজলিউশন নিয়ে আমরা কাজ করছি, যেটা অলরেডি 1080 পিক্সেল, এটা কিন্তু 200-300 পিক্সেল না, 1080, তাও এটা মোটামুটি খারাপ না। এখন আমি এত রেজলিউশনে কাজ করতে গেলে অনেক সময় আমি চোখে নাও দেখতে পারি, সেই জন্য আমি চাইলে এই ডকুমেন্টসটাকে জুম ইন করে দেখতে পারবো, জুম আউট করে দেখতে পারবো। জুম ইন জুম আউট করার জন্য আমরা কিবোর্ডের শর্টকাটও ব্যবহার করতে পারি, আবার চাইলে মাউস দিয়েও করতে পারি। কিবোর্ডের শর্টকাট যেটা সেটা হলো কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের একদম নিচে একদম বামে CTRL, যেটাকে আমরা কন্ট্রোল কন্ট্রোল বলে থাকি, কন্ট্রোল প্রেস করে আপনার কিবোর্ডে দেখবেন প্লাস একটা আইকন আছে, যেটা হলো কিবোর্ডের 2 নম্বর সারিতে।
ব্যাক স্পেসের ঠিক পাশে। যদি আপনি কন্ট্রোল চেপে ধরে প্লাস প্রেস করেন তাহলে হবে জুম, জুম ইন। আবার যদি কন্ট্রোল প্রেস করে ধরে করেন তাহলে হবে জুম আউট। কন্ট্রোল মাইনাস দিলে হবে জুম আউট। আপনি এইভাবে চাইলে করতে পারেন। আর ভিউ থেকে আপনি চাইলে করতে পারেন জুম ইন, জুম আউট। আমি যে জুম ইন করলাম আরো বড় হয়েছে, বা ভিউ থেকে আমি দিয়ে দিলাম জুম আউট, এই যে জুম আউট হচ্ছে, আরো ছোট হচ্ছে। আমার কাজের ক্ষেত্রে আমি ডকুমেন্টটাকে ছোট বড় করে নিতে পারবো। আচ্ছা, আমি এই যে যেটা কাজ করছি সেটা সাদা ব্যাকগ্রাউন্ড, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা একদম শুরুতে আপনার ফটোশপের কাজের ক্ষেত্রে জানা জরুরি, সেটার নাম হলো লেয়ার। এটার নাম হলো লেয়ার। এই লেয়ারটা যদি না বুঝেন তাহলে ফটোশপে কাজ করে আপনি কোনোভাবেই আউটপুট বের করতে পারবেন না, বা আপনি বুঝতে পারবেন না, বা আপনি আপনার কাজটাকে রিটার্ন আনতে পারবেন না, কাজটাকে সুন্দরভাবে সাজাতে পারবেন না। হোয়াট ইজ লেয়ার? লেয়ারটা কি? বাংলায় যদি লেয়ার বলা হয় তাহলে লেয়ার হলো একটা স্বচ্ছ পর্দা। লেয়ার মানে হলো একটা স্বচ্ছ পর্দা। আপনারা বোঝার চেষ্টা করেন, না বুঝলে অবশ্যই বলবেন। মনে করেন আপনাকে একটা পলিথিন দেওয়া হলো, যে পলিথিনটা একদম এপিটোপিট দেখা যায় স্বচ্ছ। তা আপনি কি করলেন, সেই পলিথিনের এই সামনে লিখলেন 0 একটা জায়গায়, এবং আর একটা জায়গায় লিখলেন 1। দুইটা দুইটা পলিথিন নিলেন, যে একটা পলিথিনে একটা এ লিখছেন আর একটা বি লিখছেন। তো প্রথম যে পলিথিন যেটা এ লিখছেন, সেই পলিথিনটা যেহেতু স্বচ্ছ, তো ওইটার কিন্তু পাশে শুধু এটা বাদে আর কিছু দেখা যাবে না। আবার দ্বিতীয় যে পলিথিনটা নিছেন, সেই পলিথিনটাও একদম স্বচ্ছ, এপিটোপিট দেখা যায়, নিচে সবকিছু দেখা যায়, একটা স্বচ্ছ পলিথিন। তো সেই পলিথিনটা বি লিখছেন, তো বি বাদে কিন্তু অন্য কিছু দেখা যাচ্ছে না। এবার এ এবং বি মানে দুটো পলিথিন যদি একই জায়গায় করেন তাহলে মনে হবে এ বি সি ডি পাশাপাশি লেখা, কিন্তু আসলে কিন্তু দুইটা জায়গায় এবিসিডি লেখা হয়েছে। একটা পলিথিনে এ লেখা হয়েছে আর একটা বি লেখা হয়েছে, কিন্তু দুইটা এক জায়গায় করার কারণে যেহেতু দুটো জিনিসই স্বচ্ছ, তাই মনে হচ্ছে দুটো জিনিসই এক জায়গায় লেখা, কিন্তু আসলে দুইটার জিনিসের উপরে এবি লেখা হয়েছে। তো সহজ ভাষায় এটাকে আপনি লেয়ার বলতে পারেন। লেয়ার মানে স্বচ্ছ পর্দা। তো আমরা এখানে প্রত্যেকটা কাজ এক একটা লেয়ারে করব, একটা পৃষ্ঠা করব যে পৃষ্ঠা আসলে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ। তো আপনি এখানে যেটা করছে সেটা সাদা ব্যাকগ্রাউন্ড। এই যে ডান পাশে আপনি যদি খেয়াল করেন, এখানে ডান পাশে এই যে আমি মাউস যেখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে চাইলে লেয়ার বানিয়ে ফেলতে পারি। তা আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলাম, বা এটাকে আমি কনভার্ট করে আমি লেয়ার বানাই দিই, এটাকে লেয়ার বানাই দিই। এখানে ডবল ক্লিক যদি আমি করি, এই ব্যাকগ্রাউন্ডের উপর যদি ডবল ক্লিক করি তাহলে এখানে বলবে নিউ লেয়ার। আমি আবারও দেখাই, এই যে ডান পাশে যে লেয়ার টুলসটা আছে, আপনাদের যদি লেয়ার উইন্ডোটা না থাকে আপনারা উইন্ডোতে যে এখানে লেয়ারে টিক দিবেন। লেয়ার টিকটা না দিলে এই লেয়ারটা কিন্তু থাকে না। আবার উইন্ডো থেকে যদি লেয়ারে টিক দেওয়া হয় তাহলে লেয়ারটা শো করে, এই যে লেয়ারটা শো করছে। তা আমি এখানে ব্যাকগ্রাউন্ডে ডবল ক্লিক করলাম, এবার এটা লেয়ার 0, ওকে। এইবার এটা হয়ে গেছে একটা স্বচ্ছ পর্দা, যে পর্দায় শুধু সাদা একটা ব্যাকগ্রাউন্ড লেখা, ব্যাকগ্রাউন্ড দেওয়া। এবার আমি যদি আরো লেয়ার করতে চাই আছে, এবং নিয়ে আসলে লেখা আসতেছে ক্রিয়েট এ নিউ লেয়ার। ডান পাশে একদম নিচে মাউস খেয়াল করেন, এই যে এখানে নিউ লেয়ার নামে একটা অপশন আছে। যদি আমি নিউ লেয়ার নিই তাহলে আর একটা স্বচ্ছ পর্দা তৈরি হইলো, আর একটা স্বচ্ছ পর্দা তৈরি হলো। এই যে দেখেন, এই যে একটা স্বচ্ছ পর্দা তৈরি হচ্ছে। তবে প্রথম পর্দাটা যেহেতু হোয়াইট, এই জন্য এটাকে সাদা মনে হচ্ছে। আমি প্রথম পর্দাটাকে যদি ডিলিট করে দেই তাহলে দেখা যাবে সম্পূর্ণ স্বচ্ছ একটা পর্দার উপরে আমি কাজ করতেছি। এইটা ছিল আমাদের বেসিক লেয়ারের বিষয়। না বুঝলে আবার নেক্সট ক্লাস এগুলো আলোচনা করা হবে, কারণ বেসিক জিনিস ফটোশপের যদি না বোঝা যায় তাহলে আসলে সামনে আগানো কঠিন হবে। আপনারা কি বুঝতেছেন সবাই আমার কথা? একটু জানাবেন। ইয়েস স্যার। থ্যাংক ইউ। তা আমরা এখানে কয়েকটা টুলস এর ব্যবহার করে দেখি। এটার জন্য আমরা সিম্পল একটা যে কোনো একটা ছবিকে আমরা আসলে নিয়ে আসি, তাহলে আমরা আর একটু ভালো কাজ করতে পারবো। তা আমি এই ছবিটাকে আমাদের যে ফটোশপ আছে ফটোশপে নিয়ে আসি। আমি ফটোশপে আনার জন্য সরাসরি ফাইল থেকে ওপেনও যেতে পারি, অথবা এটাকে একটু ছোট করে যে ছবিটাকে আমি এখানে আনতে চাই সেই ছবিটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। ড্র্যাগ অ্যান্ড ড্রপ মানে হলো ছবিটাকে এই যে এভাবে ধরে টেনে এক জায়গায় ছাড়া, এটাকে বলা হয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তো আমি যেটা করলাম, আমি এই লেয়ারটা ওপেন রেখে, দেখেন লেয়ার 1 2 3 4 চারটা লেয়ার কিন্তু ওপেন করছি। 1 নম্বর লেয়ারে কিভাবে করলাম, এখান থেকে ক্রিয়েট করে 4টা লেয়ার ক্রিয়েট করছি। 1 নম্বর লেয়ারে আমি এই ছবিটাকে ড্র্যাগ করে ছেড়ে দিলাম।
তার মানে ওই স্বচ্ছ পর্দার ভিতরে আমি শুধুমাত্র একটা ছবি অ্যাড করলাম। এই ছবিটাকে এখন আমি কাস্টমাইজ করব। এখন ছবি আনার সাথে সাথে দেখবেন চার কর্নারে চারটা ডট ডট আসছে, যে কর্নারে ডট আসছে, এই ডটটাকে ধরে আমি টেনে ছবিটাকে বড় করতে পারবো। এই যে আমি ছবিটাকে টেনে একটু বড় করে দিই, এই যে বড় করে দিলাম। আমি মাঝখানে যে কোনো পজিশন ধরে এই ছবিটাকে মুভ করতে পারবো। মুভ টুল, এখানে আরো এটাকে মুভ টুল বলা হয়, এই যে মুভ টুল। তো এটারও ব্যবহার আমি করতে পারবো। আমি এটাকে আরো একটু বড় করি, এই এতটুকু বড় করলাম। এটা কিন্তু আমার প্রথম যে লেয়ার, আমি উপরে যে টিক চিহ্ন আছে এটা যেহেতু আমার ঠিক আছে, এই সাইজ হলে আমার চলবে। আর তাহলে আমি এটাকে কি করি, আমি এটাকে একটু বড় করে দিই। আচ্ছা, এবার আমি এটাকে এই উপরে যে টিক চিহ্ন আছে সেটা ক্লিক করে দিলাম। তো ছবিটা কিন্তু অলরেডি সুন্দর করে প্লেস হয়ে গেছে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড এখানে। তো আমাদের এখানে কয়েকটা জিনিস আগে জানা দরকার। আগের ফটোশপ বা আগের ইলাস্ট্রেটরে, বিশেষ করে ফটোশপে খুবই ইম্পর্টেন্ট একটা টুল ছিল, সেটা নাম হলো সিলেকশন টুল। আর সিলেকশনের অনেক টুলস আছে, কিন্তু এখন বর্তমান আপডেট অনেক আসার কারণে এখন সিলেকশনটা অনেক ইজি হয়ে গেছে। আগে পেন টুল দিয়ে অনেক কষ্ট করে সিলেক্ট করতে হইতো, বা সিলেক্ট করতে যে উল্টাপাল্টা হইতো, অনেক ঝামেলা হইতো সিলেক্ট করার জন্য। কিন্তু এখন বর্তমানে সরাসরি অবজেক্ট বাই অবজেক্ট সিলেক্ট করার সময় একটা ক্লিকে একটা, মনে করেন আমি এই ছবিটার ভিতরে এই পিছনের যে আকাশ আছে সে আকাশটাকে ব্লু করতে চাই, অন্য একটা আকাশ বসাই দিতে চাই। তো এখানে আকাশ তো সাদা, তাই আকাশ সাদা আকাশটাকে বাদ দিয়ে ব্লু আকাশ বসাতে গেলে সাদাকে আগে বাদ দিতে হবে। এখন সাদা যতটুকু অংশ আছে সেটাকে আমাকে সিলেক্ট করতে হবে, বের করতে হবে কতটুকু অংশ সাদা। এই জিনিসটা আগে অনেক কঠিন ছিল, বাট এখন এটা একদম ইজি, একদম সহজ। আর এআই আসার পরে এআই কে জাস্ট বলে দিলে 1 সেকেন্ডের ভিতরে এআই এগুলো করে দেয়, ইজি করে ফেলছে অনেক। কিন্তু আমাদের টুলস গুলো জানতে হবে, কারণ সব জায়গায় এআই ব্যবহার করা যাবে না। এআই দিয়ে আপনি সব জায়গায় আউটপুট বের করতে পারবেন না। তো আমি একদম শুরুতে বাম পাশে যে টুলস বক্স, এই টুল বক্সের এক একটা করে ব্যবহার আমি দেখাই। আজকের ক্লাস যেহেতু প্রথম ক্লাস, অনেক স্টুডেন্টের প্র্যাকটিস বা বুঝতে অসুবিধা হয়, তা আমি খুব বেশি টুলস নিয়ে আজকে আলোচনা করব না, বা খুব বেশি আলোচনা করা সম্ভব না। আপনাদের অনেকে আহ বলেন যে স্যার এগুলো বুঝতে সমস্যা হচ্ছে, আমি একটু জেনে নিই, একটু রিসার্চ করে নিই, বা আমি একটু প্র্যাকটিস করে নিই, সেই জন্য অল্প অল্প করে আলোচনা করবো। দেন আমরা মডিউল অনুপাতে ঠিকঠাক মতো আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তা আমরা প্রথমে যেটা শিখবো সেটার নাম হলো মার্কিউ টুলস। আপনারা যদি এই টুলস বক্সে যান, একদম উপরে একদম বাম সাইডে একদম এখানে যদি একটা চারকোনা বক্স দেখতে পান, সে বক্সের উপর মাউস নিয়ে আসলে দেখবেন লেখা আসবে এরকম রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। তো এই মার্কিউ টুলসটা আসলে একটা না, আপনি যদি এখানে মাউস চেপে ধরে রাখেন কিছুক্ষণ, দেখবেন যে এরকম অনেকগুলো টুলস আসছে। আবারও বলি, যদি এই টুলস এর উপর মাউস লেফট বাটন বাম পাশেটা কিছুক্ষণ চেপে ধরে রাখেন, দেখবেন অনেকগুলো টুলস আসছে। এই সবগুলোই মার্কি টুল। একটা হলো রেক্টেঙ্গুলার মার্কি টুল, আর একটা ইলিপসিয়াল মার্কি টুল, সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুলস। তো এখানে মোটামুটি অনেকগুলো মার্কি টুলস আছে। তো মার্কি টুলস থেকে উপরের দুটার ব্যবহার মোস্টলি, এই দুটো আগে আমরা দেখি। তো আমি উদাহরণ হিসাবে বলি, এই ছবিটার এখান থেকে কিছু অংশ আমি বাদ দিব। ধরেন আমি এতটুকু অংশ বাদ দিব বা আমি পরিবর্তন করব। কিভাবে করব? এইতটুকু যদি আমি সিলেক্টই না করি, কি বলছি যে ফটোশপে কাজ করতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট হলো সিলেক্ট করা, যে আমি কাকে নিয়ে কাজ করব। আমি যদি এই ক্লাসের একজন মনিটর সেট করি, তো আমি তো সবাইকে মনিটর বানাইতে পারবো না, একজনকে মনিটর বানাইতে হবে। তাহলে আমাকে সিলেক্ট করতে হবে যে কাকে আমি ক্লাস মনিটর বানাবো। সেরকম ভাবে আপনাকে সিলেকশন ছাড়া এখানে কাজ করা সম্ভব না। তো আমরা এখানে যখনই রেক্টেঙ্গুলার মার্কি টুল নিব, মাউস এখানে নিয়ে আসলে একটা প্লাসের মতো আইকন হবে। আমার রেজুলেশনটা একটু হাই করা, এই জন্য আপনাদের আমি বুঝতে পারতেছি একটু ছোট 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 মনে হচ্ছে। তবে যারা কম্পিউটার বড় স্ক্রিনে করতেছেন তারা আবার আই থিঙ্ক ভালো দেখতে পাচ্ছেন। তা আমি এখন এখানে একটা শেপ ড্র করব। রেক্টেঙ্গেল মানে হলো চতুর্ভুজ, আমি চতুর্ভুজ আকৃতির যে কোনো কিছুকে সিলেক্ট করতে পারবো এই রেক্টেঙ্গুলার মাধ্যমে। যেমন আমি এইখানে ক্লিক করব, ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে ডান দিকে যাব, আমি ছাড়বো না। দেখেন আমি এখানে ক্লিক করলাম, মাউস পয়েন্টার টেনে আমি যেদিকে যাচ্ছি আমার সাথে সাথে একটা বক্স তৈরি হচ্ছে। এই যে যে বক্সটা তৈরি হচ্ছে, এই বক্সটা হলো সিলেকশন পয়েন্ট। আমি যতক্ষণ না আমার পর্যাপ্ত শেপ হলে হবে, ততক্ষণ না হওয়া পর্যন্ত আমি ছাড়বো না। দেখেন আমি আমি এখনো কিন্তু ড্র করতেছি, কিন্তু ছেড়ে দেই নাই। আমি এই এতটুকু হলে আমি ছেড়ে দিলাম। এবার দেখেন টোটাল একটা ডটের মতো লাইন চলে আসছে, মানে এতটুকু অংশ সিলেক্টেড। এতটুকু অংশ যে সিলেক্টেড আপনি কিভাবে বুঝবেন? আপনি কিবোর্ড থেকে ডিলেট প্রেস করেন, যেমন আমি কিবোর্ড থেকে ডিলেট প্রেস করলাম। তো ডিলেট প্রেস করলে এটা যদি স্মার্ট অবজেক্ট, সেই জন্য হচ্ছে না। তো আমি এটাকে রাস্টারাইজ করে ফেলি।
রাস্টারাইজ করে ফেলাম। স্মার্ট অবজেক্ট অন্য একটা ব্যাপার, পরে বলতেছি। রাস্টারাইজ অন্য ব্যাপার। তো আমার অলরেডি সিলেকশন করা আছে, আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, দেখেন মাঝখান থেকে ওই অংশটুকু চলে গেছে। তো ওই অংশটুকু কেন গেল? কারণ আমি সিলেক্ট করছিলাম একটা রেক্টেঙ্গেল, একটা চতুর্ভুজ আমি সিলেক্ট করছিলাম। তাহলে এটা একটা টুলস যেটার নাম হইলো রেক্টেঙ্গেল মার্কিউ টুল। চতুর্ভুজ আকৃতির সিলেকশন, চতুর্ভুজ আকৃতিতে আপনি সিলেক্ট করতে পারবেন এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে। তো আমি এবার কন্ট্রোল জেড প্রেস করলাম। কন্ট্রোল জেড মানে হলো আনডু, যেটা আমাদের আজকের ক্লাসের নিচের দিকে আছে। আনডু, স্টেপ ফরওয়ার্ড, স্টেপ ব্যাকওয়ার্ড। আপনি চাইলে আনডু করে নিতে পারবেন। আপনি যদি অনেকগুলো কাজ করেও ফেলেন কোনো প্রবলেম নাই, আপনি সেটাকে আবার ফেরত নিয়ে আসতে পারবেন। আপনি স্টেপ ফরওয়ার্ড বা আনডু দিয়ে ফটোশপে 1000 স্টেপ পিছনে যাওয়া সম্ভব। আমি যতটুকু আমার নলেজ আছে 1000 স্টেপ পর্যন্ত স্টেপ ফরওয়ার্ড করা সম্ভব। তো আমরা এখানে আরেকটা টুল দেখি যেটা নাম হলো ইলিপসিয়াল মার্কিউ টুল। এটা দিয়ে আপনি সেম সিলেকশন পয়েন্টার কিন্তু বৃত্তাকার করতে পারবেন। দেখেন আমি আবারও আগের মতো এইভাবে ড্র করতেছি এবং এবারও একটা সিলেকশন পয়েন্ট তৈরি হচ্ছে। তো এই সিলেকশন পয়েন্ট যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে ওভাল, বৃত্তাকৃতি। তা আমার যদি কোথাও বৃত্ত আকৃতির কোনো সিলেকশন করার প্রয়োজন হয় তাহলে আমি এখান থেকে ইলিপসিয়াল মার্কিউ টুলটা ব্যবহার করব। আমি এখানে ক্লিক করলাম, ইলিপটিক্যাল বলে, ইলিপসিয়াল উচ্চারণে একটু হচ্ছে ইলিপটিক্যাল। ওকে, তা আমি এখানে সিলেক্ট করলাম। এইবারও আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। তো দেখেন ওই অতটুকু অংশ ডিলিট হয়ে গেছে। এটার অংশের নিচে কিন্তু ট্রান্সপারেন্ট, স্বচ্ছ হয়ে গেছে। তো আমি এখান থেকে ডিলিট করলাম, এবার এখান থেকে আর একটু ডিলিট করলাম। এই দেখেন তাহলে দুটো অংশ থেকে কিছু অংশ ডিলিট হয়ে গেছে। এইটা হলো মার্কিউ টুলের মোটামুটি ব্যবহার। আরো কিছু আছে, যখন এগুলো নিয়ে আলোচনা হবে তখন এগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা একটা টুলস দেখলাম, সেটা হলো মার্কিউ টুলস। এবার আমরা আরেকটা দেখবো, সেটার নাম হলো মুভ টুল, যেটা অলরেডি আমরা দেখে ফেলছি কিন্তু অন্যভাবে দেখছি। আমরা কোনো অবজেক্টকে ফটোশপে মুভ করার জন্য এই টুলটা ব্যবহার করতে পারি, যেটা নাম হলো মুভ টুল। এই যে উপরে একদম একটা তীর চিহ্নের মতো দেওয়া, ভি ক্লিক করলে এটা আসে। এই মুভ টুল দিয়ে মনে করেন এই টোটাল যে ছবিটা একটু নিচে সরবে, তাহলে আমি এটাকে ধরে নিচে উপরে ডানে বামে এটাকে সরাতে পারবো। কিসের মাধ্যমে? এই মুভ টুলের মাধ্যমে। ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যখন সিলেকশন নিয়ে কাজ করি, এই যে সিলেকশন নিয়ে কাজ করছি, এখন আমি মুভ টুলে যাচ্ছি, দেখেন আমি কিন্তু ওই সিলেকশন টুলটাকে অফ করি নাই। আমি এখন মুভ করতেছি, ওই সিলেকশনও কিন্তু সাথে সাথে চলে যাচ্ছে, কারণ সিলেকশনটাকে কমপ্লিট করা হয় নাই। তো আপনি আরেকটা কাজ করতে পারেন, এই যে এটাকে ক্লিক করে স্কেপ দিতে পারেন, অথবা আরেকটা বাইরে ক্লিক করেও আপনি এটাকে আনসিলেক্ট করতে পারেন। তো এগুলো প্রত্যেকটা টুলস এর কিন্তু আসলে ব্যবহার আছে এবং ব্যবহার করেই মূলত একটা সুন্দর ডিজাইন কিন্তু তৈরি করা হয়ে থাকে। এইবার আমরা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমরা লেয়ার জিনিসটা আর একটু ক্লিয়ার হই। দেখেন আমি শুরুতেই বলছি যে আমার ডান পাশে আমি 3টা লেয়ার করছি। তো 3টা লেয়ারের একটা লেয়ারে আমি যেটা স্বচ্ছ একটা পর্দা, সেই স্বচ্ছ পর্দার ভিতরে আমি একটা ছবিকে নিয়ে আসছি এবং সেই ছবিটাকে কিছু জায়গা আবার ইলিপটিক্যাল টুল দিয়ে আমি হচ্ছে মুছে ফেলছি। এখন আমার কিন্তু আরো অনেকগুলো লেয়ার আছে। তো আমি 1 নম্বর লেয়ার থেকে 2 নম্বর লেয়ারে চলে যাই। আমি কিন্তু এখানে ক্লিক করে 1 নম্বর লেয়ারে ছিলাম, তো আমি এবার 2 নম্বর লেয়ারে চলে যাই। এবার মনে করেন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাপ্লাই করব, সেটা 1 নম্বর না 2 নম্বরে। তো এইখানে ডান পাশে টুলস গুলোর একদম নিচে আপনি 2টা কালার দেখতে পারবেন, 2 ধরনের কালার। একটা হলো ফোরগ্রাউন্ড কালার, এই যে আরেকটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। 2 ধরনের কালার এখানে আছে। যেহেতু এখানে মাস্কিং এর একটা ব্যাপার আছে, সেই জন্য এখানে 2 ধরনের ব্যাকগ্রাউন্ড মানে কালার আপনি এখানে সেট করতে পারবেন। তো আমার এখানে দেখেন অলরেডি এখানে একটা কালার, অন্য কালার দেই। কিভাবে দিলাম আবার দেখাই। এই সাদায় আমি যদি ক্লিক করি, বা আপনার যে কালারে থাকুক আপনি ক্লিক করবেন, পরে আমি এখান থেকে মনে করে একটু লাল একটা কালার দিয়ে দিলাম, রেড। এবং নিচের যেটা সেটা আমি দিয়ে দিলাম সবুজ। ওকে, দেখেন 2টা কালার আমি, সরি এটাকে আবার একটু রেড দিয়ে দিই। আমি এখানে 2টা কালার অ্যাপ্লাই করে ফেললাম। মাস্কিংটা পরে বুঝবেন, মাস্কিংটা এখন এই মুহূর্তে বোঝানো সম্ভব না, আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বা আমি তো বললাম যে এটা নিয়ে আস্তে আস্তে আরো আলোচনা হবে, আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। শুধু আমি না, আমাদের আরো মেন্টর আছে, আমি সব ক্লাসে আমি থাকতে পারবো এমনটাও না। আমাদের যেহেতু মেন্টররা আমরা কম্বাইন করে অনেক সময় ক্লাস নিই, তো প্রত্যেকটা ক্লাস মডিউল অনুপাতে আমাদের মেন্টররা আপনার ক্লাস নিবে, সমস্যা নেই। যাই হোক, আমি এখন এই লেয়ার গুলোর সামনে দেখবেন প্রত্যেকটা লেয়ারের সামনে একটা চোখের মতো আইকন আছে।
এই আইকন দ্বারা আপনি এই লেয়ারকে শো অথবা হাইড করতে পারবেন। এই লেয়ারটা যেটা এই পোর্টের ছবিটা আছে সেটার আগেও দেখেন একটা চোখের ছবি আছে, এটাকে যদি আমি অফ করে দিই তাহলে লেয়ারটা বন্ধ হয়ে গেল, এই লেয়ারে কিন্তু কিছু নাই। এবার আমার এতগুলো লেয়ার দরকার নাই, আমি 4 নম্বর লেয়ারটাকে এখান থেকে ডিলিট করে দিলাম। কিভাবে করলাম ডিলিট? এখানে একটা ক্লিক, দেন কিবোর্ডের সরি উইন্ডোর একদম নিচ থেকে এই যে কি ডিলিট আইকন বা ডিলিট প্রেস করতে পারেন, আমি এটাকেও ডিলিট করে দিলাম। দুটো লেয়ার আমার এখানে আছে। লেয়ার জিনিসটা বোঝানোর ক্ষেত্রে যার নিচের লেয়ারে আছে ছবি, উপরের লেয়ারে কিছু নাই। তা আমি উপরের লেয়ারে এসে কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল ব্যাক স্পেস। কি প্রেস করলাম? কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস দিলাম। যদি কন্ট্রোল ব্যাক স্পেস আপনি ক্লিক করেন, শর্টকাট গুলো কাইন্ডলি আপনারা সাথে সাথে নোট করবেন, কারণ অনেক শর্টকাট এখানে আছে, হিউজ শর্টকাট ফটোশপ ইলাস্ট্রেটর আছে, এবং শর্টকাট ব্যবহার করেই মূলত অনেক চমৎকার কাজ করা সম্ভব। তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই শর্টকাট গুলো নোট করার চেষ্টা করতে হবে। এবার দেখেন, আমি যখন কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, ও কি করলো? ব্যাকগ্রাউন্ড কালারটা টোটালটা সেট করে দিল। যদি আমি রেডটা দিতে চাইতাম তাহলে অল্টার ব্যাক স্পেস দিলে লাল কালারটা হইতো। তা আমি কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিয়ে এই নিচের কালারটা 2 নম্বর লেয়ারে অ্যাপ্লাই করছি। এবার আপনারা ডান দিকে যদি একটু খেয়াল করেন, এখানে যদি খেয়াল করেন দেখবেন যে এইখানেই দেখা যাচ্ছে যে উপরে এটা সবুজ কালার, নিচে ছোট্ট করে ওই যে আমি যে কোর্টের ছবিটা আনছিলাম সেটা কিন্তু আছে, কিন্তু অর্ডার অনুযায়ী সবুজটা উপরে এবং কোর্টের ছবিটা নিচে। তার মানে সবুজের নিচে চাপা পড়ছে এই নিচের ব্যাকগ্রাউন্ডটা। এখন আমি যদি এই ছবিটাকে একটু টান দিয়ে উপরে উঠাই দিই, কিভাবে টান দিলাম? সিম্পলি ড্রাগ, মুভ টুল যেভাবে ব্যবহার করা হয়, এটাকে টান দিয়ে উপরে দিয়ে দিলাম, তাহলে কি হবে? ইসের ছবিটা উপরে এবং সবুজটা নিচে। এইবার আপনারা খেয়াল করে দেখেন যে লেয়ার জিনিসটা আসলে কেন ইম্পর্টেন্ট। আমি উপরে যে কোর্টের ছবিটা, সেই ছবিটা যখন আনছিলাম, ইলিপ্টিক্যাল টুল দিয়ে আমি এখানে দুটো জায়গা মুছে ফেলছিলাম, ওই জায়গাটুকু কিন্তু নাই। কিন্তু তলে যেহেতু সবুজ কালার, সেটা কিন্তু মাঝখান থেকে দেখা যাচ্ছে। এই দেখেন, আমি এটাকে মুভ করি, ওই যে নিচ থেকে কিন্তু ও তল থেকে কিন্তু ঠিকই ওই সবুজ কালারটা দেখা যাচ্ছে। তার মানে সবুজ একটা স্বচ্ছ পর্দার উপরে আর একটা স্বচ্ছ পর্দা, যে স্বচ্ছ পর্দার ভিতরে এই কোর্টের ছবিটা আছে। আশা করি বুঝতে পারছেন, না বুঝলে এখনো বলবেন। আমি যদি এটার আরো একটা অল্টারনেট, এই সবুজ যেটা আমি কাজ করছিলাম, আমি 2 নম্বর লেয়ারে আবার চলে আসলাম, আমি এখানেও একটা ছবি নিয়ে আসি, তাহলে আরেকটু হয়তো বা ক্লিয়ার হবেন। আমি এখানে এই ছবিটা নিয়ে আসি, ড্র্যাগ করে সরাসরি ড্রপ করতে পারবো, সমস্যা নেই। দেখেন, আমি ড্রপ করে ছবি নিয়ে আসলাম, সেম আগের মতো রিসাইজ করার অপশন আছে। এখন একটা খেয়াল করে দেখেন, আমি ছোট বড় করলেও ও কিন্তু এই ছবিটার নিচে, উপরে কিন্তু না। এই যে আমি ছবিটার নিচে কিন্তু ওকে দেখতে পাচ্ছি, উপরে কিন্তু আমি ওকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি উপরে এটা শেষ হয়ে গেছে, আমি ইন্টারপ্রেস করতে পারি, অথবা উপরে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নটায় ক্লিক করতে পারি। এখানে টিক চিহ্নটায় ক্লিক দিলাম, ট্রান্সফর্ম, এটাকে ট্রান্সফর্ম বলা হয়। তো আমি এখানে ট্রান্সফর্ম করে ফেললাম। এখন যদি খেয়াল করে দেখেন, আমার এখানে 3টা লেয়ার তৈরি হয়েছে। সবুজটাকে আমি বাদ দিয়ে দিই, সবুজটাকে আমি টোটালি ডিলিট করে দিলাম। তো আমার একটা ছবির ভিতরে আছে ফোন, আর একটার ভিতরে আছে এই কোর্টের ছবিটা। নিচে যেহেতু ছবি আছে, মোবাইলের ছবিটা দেখেন ও নিচে, এবং উপরে একটা আছে বোর্ডের ছবি। আমি মুভ টুল দিয়ে এটা মুভ করতেছি, দেখেন একটা অবজেক্টের উপরে আর একটা অবজেক্ট আনা হয়েছে। যেহেতু এটা ট্রান্সপারেন্ট, সেই জন্য এর ফাঁকা দিয়ে নিচেরটা দেখা যাচ্ছে। এইটা হলো লেআউট অর্ডার, উপর বা নিচ করা। এইটুকু যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনি লেআউট নিয়ে কাজ করতে পারবেন বা লেয়ার নিয়ে কাজ করতে পারবেন। কারণ আমরা প্রত্যেকটা চেঞ্জ আলাদা আলাদা লেয়ারে করব, এবং আলাদা লেয়ারে কাজ করলে সেই কাজগুলোকে পরবর্তীতে মডিফাই করা যায়। আর একটা লেয়ারে যদি সব কাজ করা হয়, ওইটা আসলে কখনোই আর এডিট করা সম্ভব হয় না। এই জন্য প্রত্যেকটা কাজ আমরা মোস্টলি আলাদা আলাদা লেয়ারে কাজ করব। এইটুকু ছিল আমাদের টুলস এর পর্যন্ত আলোচনা। আপনাদের কারোর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। টুলস নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন আছে কিনা, থাকলে বলেন। স্যার কোনো কেমনে ইমেজ নিব? একটা লেয়ার ইমেজ নিলাম, কিভাবে? উপরে কেমনে ইমেজ নিব? আমি যদি কোনো ছবি আনতে চাই, মনে করেন আমি এখন এখানে আরো একটা লেয়ার নিলাম, এই লেয়ারে কোনো ছবি আনবো, আমি একটা পদ্ধতি বলছি যে আমি সরাসরি
এই সফটওয়্যারটাকে একটু ছোট করে মনে করেন আমার সামনে যে ছবি আছে সেই ছবিটাকে ট্র্যাক করে এর ভিতর ছেড়ে দিতে পারি, এটা 1 নম্বর পদ্ধতি। অথবা আপনি সরাসরি ইমেজ থেকে ফাইল থেকে ইম্পোর্ট করতে পারেন। সব থেকে বেস্ট পদ্ধতি যদি আপনার সামনে থাকে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে আনতে পারেন। তো আমি যেটা আনছি, আমি যে পদ্ধতি এখানে করছি, আমি উইন্ডোটাকে একটু ছোট করেছি, দেন একটা ছবিকে ড্র্যাগ করে এর ভিতরে নিয়ে আসছি, ড্র্যাগ এন্ড ড্রপ, এই যে চলে আসছে দেখেন। এরকম ভাবে একটা লেয়ারও আপনি অনেক ছবি আনতে পারবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, দেখেন আমার এই লেয়ারটা চলে আসছে। এখন যদিও নতুন লেয়ার আসছে, মোট 3টা লেয়ার। দেখেন আমার 3টা লেয়ারই কিন্তু একই জায়গার ভিতরে, মানে জায়গা একই কিন্তু সেখানে 3টা লেয়ার। 3টা লেয়ার মানে 3টা অবজেক্ট, বিষয়টা এরকম ভাবে চিন্তা ভাবনা করতে পারেন। তা আমি যদি এখান থেকে নিচে তাজমহল কোড যেটা আছে সেটাকে যদি অফ করে দিই, দেখেন এটা অফ হয়ে গেছে। তারপরে যদি আমি এটাকে অফ করে দিই, এই যে অফ করে দিলাম, এখন শুধুমাত্র ও আছে, আর কেউ কিন্তু নাই, দেখছেন? তা আমি চাইলে এটাকে অফ করতে পারি। লেয়ার আছে, স্বচ্ছ পর্দা আছে, কিন্তু কোনো কিছু শো হচ্ছে না। আবার আমি চাইলে এগুলোকে শো করতে পারি, যে শো করলাম। আর কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? না স্যার। বাকিদের বাকিদের কোনো কোয়েশ্চেন বলেন। না স্যার, কোনো কোশ্চেন নেই। না স্যার না। ওকে, আপনারা কাইন্ডলি এগুলো একটু প্র্যাকটিস করবেন সাথে সাথে। এবার আমরা কিছু মেনুর আলোচনা করি, শুধু টুলস না, টুলস এর সাথে সাথে আমাদের কিছু মেনুর আলোচনা জানতে হবে, এবং কালার নিয়েও আমরা একটু পরে কাজ করব। এখন মোস্টলি একটা ইম্পর্টেন্ট জিনিস এখন জানা জরুরি, যে ভাই আমার তো উলট পালট হতে পারে, সেক্ষেত্রে আমি কি করবো? আমি এটা ভুল কাজ করে ফেলছি বা উল্টাপাল্টা হচ্ছে, যদি এরকম কোনো কাজ আপনার হয়ে যায়, আপনি সাথে সাথে প্রেস করবেন কন্ট্রোল+Z। কন্ট্রোল+Z মানে হলো আনডু। যদি কন্ট্রোল+Z দেই, আনডু হবে, কিন্তু এই আনডুটা একবার হবে। আমি মনে করেন আমি করে দেখাই, দেখেন আমি একটু করলে বুঝতে পারবেন। আমি কয়েকটা কাজ করি, 3টা কাজ করবো এখন। 3টা কাজের 1 নম্বর কাজ হলো, দেখেন কি করি। 1 নম্বর কাজ হলো, আমি এখানে এটাকে ছবিটাকে ক্লিক করলাম, কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দিলাম। তারপরে এই ছবিটাকে মুভ টুল দিয়ে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। আবার এই ছবিটাকেও ক্লিক করলাম মুভ টুল দিয়ে এবং কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। তা আমি এখানে 3টা কাজ করছি, যদি এটা রিয়েল অবজেক্ট এর জন্য হচ্ছে না, তো বা 2টা কাজ করছি। এখন এই 2টো কাজ তো ডিলিট হয়ে গেছে অলরেডি, এটাকে ফেরত আনবো কিভাবে? ফেরত আনার জন্য হলো কন্ট্রোল+Z। কন্ট্রোল+Z আপনি যখন দিবেন, লাস্ট যে কাজটা হয়েছে সেইটা ফেরত আসবে, কিন্তু তার আগের কাজগুলো ফেরত আসবে না। যদি তার আগের কাজগুলোও আমি আন্ডু করতে চাই, তাহলে আন্ডু স্টেপ ব্যাকওয়ার্ডে যেতে হবে। সেক্ষেত্রে কন্ট্রোল+Shift+Z বা হিস্টোরি দিয়েও আমি করতে পারি। কিভাবে করব? এখানে একটা জিনিস আপনাদের হিস্টোরিটা আগে একটু দেখাই। উইন্ডোতে আসলাম, উইন্ডো থেকে আমি হিস্টোরি চালু করে নিই। এই হিস্টোরি চালু করলে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, যত কাজ আমি একদম শুরু থেকে করেছি এখানে, সবগুলো কাজ এখানে একটা একটা করে হিস্টোরি জমা হচ্ছে। যে আপনি প্রথমে এটা আনছিলাম, তারপরে এটা একটা লেয়ার ডিলিট করছিলাম, ফিল করছিলাম, মানে ফিল মানে হচ্ছে কালার অ্যাপ্লাই করছিলাম, অর্ডার চেঞ্জ করছিলাম, নতুন একটা ছবি আনছিলাম, সবকিছু। তো আমি এখানে যে কাজগুলো করছি দেখেন, সর্বশেষ মুভ করছি, তার উপরে যদি যাই এটাকে মুভ করছি, তার উপরে যদি যাই এটাকে ডিলিট করছিলাম, তার উপরে যদি যাই ডিলিট করছিলাম। দেখেন প্রত্যেকটা কাজ আস্তে আস্তে ব্যাক আসতেছে। আবার যদি সামনে যাই, এই যে এটা ডিলিট করছিলাম, তারপর এটা ডিলিট করছিলাম, এরপর ডিলিট করছিলাম। দেখেন আমি প্রত্যেকটা কাজের ট্র্যাক রাখতে পারতেছি, যে প্রত্যেকটা কাজ এইটা হইছে, এইটা আমি চাইলে এটা প্রত্যেকটা ব্যাকও আসতে পারবো বা সামনেও আসতে পারবো। কিবোর্ডের শর্টকাট হলো কন্ট্রোল চেপে ধরে অল্টার, অল্টার প্রেস করে জেড, কন্ট্রোল+Alt+Z যদি প্রেস করেন তাহলে কিবোর্ড শর্টকাট দিয়ে আপনি করতে পারবেন। আর কন্ট্রোল+Shift+Z দিয়ে স্টেপ ফরওয়ার্ডে যেতে পারবেন, সামনে বা পিছনে দুটোই করা সম্ভব। ব্যাকেও যাওয়া সম্ভব কন্ট্রোল+Alt+Z দিয়ে। আস্তে আস্তে যাইতে 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 দেখবেন একদম শুরুতে যা করছিলাম তাই। ওই দেখেন, আবার কন্ট্রোল+Shift+Z দিলাম, ওই যে সবুজ কালার দিছিলাম, ব্যাকগ্রাউন্ড আনছিলাম, তারপরে মুভ করছিলাম, ক্যামেরার ছবি আনছিলাম। দেখেন একটা একটা করে আবার ব্যাক আসতেছে, ব্যাক আসতে 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 একদম আগের পর্যায়ে, এই যে আবার আগের পর্যায়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। যে আমি কোনো একটা কাজ করে ফেলছি, নো প্রবলেম, আপনি যদি সিস্টেম ঠিক বুঝেন তাহলে আপনি সবকিছু আবার আগের মতো আগের জায়গায় আনতে পারবেন, কোনো প্রবলেম নেই। এটাকে বলা হয় হিস্টোরি, বা কিবোর্ড দিয়ে যদি করি স্টেপ ফরওয়ার্ড, স্টেপ ব্যাকওয়ার্ড বা আন্ডু বলা হয়। আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এইবার আমরা একটা কমন জিনিস জানি, সেটা হলো ফাইল মেনু কিছু ব্যবহার।
আমি এই যে ফাইলটা কাজ করতেছি এটা কিন্তু এখনো পর্যন্ত এই কাজটা মূলত র্যামে জমা হয়েছে। এটা কিন্তু এখন পর্যন্ত কোথাও সেভ আমি করি নাই। তো ফটোশপ বা যে কোনো কাজই এত কষ্ট করে করবেন, এটা কিন্তু সূক্ষ্ম ভাবে আমরা এই কাজগুলো করি। তো এইটা যদি সময় মতো আমরা সেভ না করি তাহলে কিন্তু আসলে এটা থেকে আমরা আউটপুট মানে আসলে কষ্ট হবে। ওইটা যদি সময় মতো সেভ না করে আবার কষ্ট করে করতে হবে। তো এই জন্য আমরা এটাকে সেভ করব। ফাইল থেকে আমি যদি সেভ যাই, সেভ অ্যাসে যাই, সেভ অ্যাস, তাহলে এই ফাইলটা সেভ করার অপশন আসবে। মনে করেন আমি এটাকে ডেস্কটপে সেভ করব, কিন্তু এখানে কয়েকটা ফাইলের টাইপ আছে, এগুলো আপনাকে একটু জানা দরকার। যেমন আপনি যদি একদম শুরুতে যান, এই ফাইলটা সেভ হবে পিএসডি, ফটোশপ লেখা পিএসডি, এটা একটা ফরম্যাট, ফাইল ফরম্যাট পিএসডি। আবার আছে পিএসবি, আছে বিএমপি, জিআইএফ, অনেকগুলো আছে। তাহলে এতগুলার কারণ কি? এতগুলো ফাইল টাইপের কারণ কি? এই এতগুলা ফাইল টাইপের কারণ হলো বিভিন্ন টাইপের সফটওয়্যার, বিভিন্ন টাইপের ব্যবহার। যেমন আমরা এইটা ফটোশপেও ব্যবহার করতে পারি, আবার এটা ওয়েবেও ব্যবহার করতে পারি, আবার এটা প্রিন্টেও ব্যবহার করতে পারি। তাহলে বিভিন্ন টাইপ যেহেতু প্রিন্ট হতে পারে, প্রিন্ট ওয়েবসাইটে যেতে পারে, সেই জন্য এতগুলো টাইপ করা হয়েছে। তবে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো, আপনি যদি এই কাজটাকে সংরক্ষণ করতে চান, মনে করেন আমি এখানে অনেকগুলো কাজ করেছি, এখন এটা তো একটা ছবি, আমি যদি এই লেয়ার গুলো সংরক্ষণ না করতে পারি তাহলে কিন্তু এই কাজটাকে পরবর্তীতে এডিট করা সম্ভব না। এই ছবিটা এডিট করা প্রবলেম না, এটা একদম সলিড সলিড পিকচার বা স্টিল ইমেজ হয়ে যাবে। তা আমি যদি ফাইল থেকে এইটাকে সেভ করি অ্যাজ এ পিএসডি, এটা যদি সেভ করি, যেমন আমি ডেস্কটপে সেভ করলাম, নাম দিলাম অন ডট পিএসডি। এবার আমি এটাকে সেভ করে, দেখেন এখানে অন দিয়েছি, ফটোশপ ফাইল নামে সেভ করছি। এটা যখন সেভ করা হয় তখন এটা ওর লেআউট সহ সেভ হয়, যেন পরবর্তী থেকে আমি এটাকে এডিট করতে পারি, সবকিছু সহ সেভ হয়। আমি এটাকে সেভ করলাম। আচ্ছা, এইবার আমি যদি এটাকে ক্লোজ করে দেই, আমি এখান থেকে ক্লোজ করতে পারবো। ফটোশপে কিন্তু একই সময় অনেকগুলো ছবি এডিট করা যায়, একটা ছবি এডিট করা যায় এরকম না, আর একটা এখানে এই টাস্ক ওপেন করে আর একটাও করা যাবে। আমি এটাকে ক্লোজ করে দিছি। এবার দেখেন আমার এখানে ফটোশপ, আমি একটু রিলোড দেই, রিফ্রেশ দেই, অন ডট পিএইচডি কোথায় গেল, এই যে ওয়ান ডট পিএইচডি নামে কিন্তু আমার এখানে একটা ফাইল জমা হয়েছে। দেখেন ফাইলটা কিরকম তা কিন্তু আমি দেখতে পারতেছি না। আমি যদি ডবল ক্লিক করি, এটা ফটোশপে ওপেন হচ্ছে, দেখেন ওই সেই ছবিটাই ওপেন হয়েছে এবং সেইটার কিন্তু সবগুলো লেয়ার আমি দেখতে পারতেছি। কিন্তু আমি যদি এই ফাইলটাকে সেভ অ্যাজ দেই অনলাইনের জন্য, অন ডট পিএনজি বা জেপিজি, এইটা যদি আমি সেভ দেই, এটাও সেভ হবে, বাট এই পিএনজি ফাইলটা নট এডিটেবল। এডিট করা সম্ভব কিন্তু তাতে এই লেয়ার গুলো থাকে না। দেখেন এইবার আমি সেম সেভ করছি, এটা অন পিএইচডি, দেখেন পাশাপাশি নিয়েছি, আর একটা হলো অন ডট পিএনজি। আমি ফাইলটাকে ক্লোজ করে দিই, এই পিএনজি ফাইলটাকে ক্লোজ করে দিই। এবার আমি ওই ফাইলটাকে যেটা পিএনজি ছিল সেইটাকে টার্ম দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে ওপেন করলাম, কিন্তু দেখেন এটা কিন্তু কোনো লেয়ার নেই। ওই যে আলাদা আলাদা তিনটা লেয়ার ছিল সেটা কিন্তু এখানে নাই, ও একটা সলিড স্টিল ইমেজ হিসাবে কিন্তু পিএনজি বা জেপিজি বা বিএমপি এগুলো এইভাবে জমা হয়। বাট যদি পিএইচডি করি তাহলে কিন্তু আমি ফুল লেয়ার সহ পাচ্ছি, সেট আপ সহ পাচ্ছি। এই যে পিএইচডি ফাইলটাকে আমি জমা করলাম, দেখেন লেয়ার গুলো আছে। তার মানে লেয়ার থাকলে আমি এটাকে অফ করতে পারবো, অন করতে পারবো, এডিট করতে পারবো। এই জিনিসটা কিন্তু আমি পিএনজি তে পারবো না। এরকম আরো অনেক ফরম্যাট আছে যে ফরম্যাটে সবকিছু থাকে। আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে মানে সবাই সেম না, আমার কাছে ব্যক্তিগত ভালো লাগে টিআইএফ। আমি এখানে যখন সেভ করব আমি এই টিআইএফ এইটা সেভ করতে পারি। এটার মজাটা হলো, এটা দিয়ে সেভ করলে এটা সেভও হয় আবার দেখাও যায়। দেখেন আমি এটাকে সেভ করি, ও বলতেছে যে আপনি এটা সেভ করবেন লেআউট সহ কিনা, হ্যাঁ বলা, হ্যাঁ লেআউট সহ সেভ হবে। এবার আমি এটাকে ক্লোজ করে দেই। এবার আরেকটা ফাইল জমা হয়েছে সেম ফাইলটা, সেটা হলো টিআইএফ। ফাইলটা কোথায়, এই দেখেন অন ডট টিআইএফ, এই যে একটা ফাইল জমা হয়েছে। এখন এইটার আবার পার্থক্য হচ্ছে, এটা দেখা যাচ্ছে আমি কি কাজ করছিলাম, দেখেন একটা ছবি কিন্তু আছে, কিন্তু এই ফাইলটা কিন্তু পিএস লেখা কিন্তু সরাসরি দেখা যাচ্ছে না। যদিও এটা কিন্তু কোনো প্রবলেম না, এটার এখন স্মার্ট সলিউশন কিন্তু এখন আছে, এখন কিন্তু এগুলো দেখা যায়। এটা আবার মনে করেন স্যার তাহলে কি আমি এটা করবো না, কিন্তু এটা নর্মালি সব কম্পিউটারে টিপ দিলে
সরাসরি দেখা যায় উইদাউট আদার্স কোনো অপশন সফটওয়্যার ছাড়া। এই জন্য আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে ফটোশপও করতে পারেন, কোনো প্রবলেম নেই। এই টিপ ফাইলটাও যদি আমি ওপেন করি তাহলে কিন্তু আমি দেখতেও পারতেছি নর্মাল ভিউ দিয়ে, নর্মাল যে কোনো এডিটর দিয়ে আমি দেখতেও পারতেছি যে এটা কেমন ছবি, আসলে কি এডিট করছিলাম। আবার চাইলে এই টিপ ফাইলটাকে ফটোশপে ওপেনও করা সম্ভব এবং সেখানে লেয়ার গুলো থাকে। তার মানে এটা আমাদের জন্য, এটা আমরা ব্যবহার করতে পারি। এটা আপনাদের চয়েস, আপনারা টিপ করবেন নাকি পিএইচডি করবেন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার আরেকটি বিষয়, সেটা হলো আমি যদি আমার উইন্ডো গুলোকে ক্লোজ করতে চাই, যেমন আমি এখন একটা ফাইলে আছি, এই একই সময় যদি আমি আরো একটা ফাইল ওপেন করি, দেখেন আমি ড্র্যাগ করে এখানে ছাড়লাম, এই বারটায় ছাড়লাম, তো দেখেন দুইটা ইমেজ কিন্তু একই সাথে ওপেন। এটা একটা ইমেজ, যদি একই ইমেজ বোঝা যাচ্ছে না, এটা আরেকটা ইমেজ। আমার কিন্তু এখানে একই সাথে অনেকগুলো ফটো আমি এডিটিং করতে পারবো। আমি যদি এগুলোকে ক্লোজ করতে চাই তাহলে আমি ফাইল থেকে ক্লোজ ক্লিক করব, এই যে ক্লোজ, বা আমি এখান থেকে ছোট্ট করে এখানে একটা ক্লোজ আইকন আছে একদম বাম সাইডে, আপনারা এই ডান পাশের যে ক্লোজটা এটা যদি দেন তাহলে কিন্তু ফটোশপ ক্লোজ হয়ে গেছে। কিন্তু আমি যখন ফটোশপ আর ওপেন করব, মানে আমি ফটোশপ ক্লোজ করে ফেলছি, সফটওয়্যারটা ক্লোজ হয়েছে, কিন্তু আমি যখন আবার ফটোশপ আমি ওপেন করব, আমি কিন্তু অনেক সময় দেখেন যে এই ফাইলগুলোর হিস্ট্রিতে থাকে না, আবার অনেক জায়গায় থাকেও। আর ফাইল থেকে আমাকে এটা আবার ওপেন করতে হচ্ছে, এই যে এটা ওপেন করলাম, সরি এই যে এখানে প্রেস করতে হবে, টিপটাও আমি এখানে ওপেন করে নিলাম। এখন আমার যদি শুধু এইটা দরকার হয়, এটা থাকবে, এটা থাকবে না, তাহলে আমি এখান থেকে ক্লোজে ক্লিক করব, তাহলে একটা ফাইল বা একটা ডকুমেন্ট ক্লোজ হবে। যদি এরকম অনেক উইন্ডো থাকে বা অনেকগুলো ডকুমেন্টস থাকে, আমি সবগুলো ডকুমেন্টকেই যদি ক্লোজ করতে চাই তাহলে আবার আমি ব্যবহার করব ক্লোজ ওয়াল। যেমন আমি এখানে ওপেন করি, আমি সবগুলো এটাও ক্লোজ করব, এটাও ক্লোজ করব, তাহলে ফাইল থেকে ক্লোজ অল আমার সবগুলো ক্লোজ হয়ে যাচ্ছে। তাহলে আমি চাইলে এটাও ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পারছেন। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো কালার। তো কালারটা এইখান থেকে আমরা দেখেছি, যখন আমরা এখানে ক্লিক করি, খেয়াল করে দেখবেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা কালার প্যালেট ওপেন হয়, কালার পিকার ওপেন হয়, এবং এই ডান পাশে আবার কালার প্যালেট আছে, যে কালার প্যালেট থেকে কালার পিক করা যায় যে আমি কোন কালারটা চাচ্ছি। এই যে এখানে বিভিন্ন কালার প্লেট আছে এবং এখানে কালারের কোড আছে। এগুলা আমার মনে হয় যে এখন না, আপনার আরেকটু কিছুদিন যাওয়ার পরে কালারের যখন পুরোপুরি প্যাটার্নটা বুঝবেন, মোড গুলো বুঝবেন, হোয়াট ইজ RGB, হোয়াট ইজ CMYK, এগুলো যখন বুঝবেন তখন কালার প্লেট নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা যাবে। আপনাকে যদি যে কোনো ছবি দেয় যে এই কালারের হবে, আপনি সেই কালারটার কোড বের করতে পারবেন, যে এই কালার কোড হলো এইটা, বা এটা যদি ফটোশপে করা হয় তাহলে এইভাবে করতে হবে। এটা আপনারা নিজেরাই বের করতে পারবেন, RGB বুঝলে বা CMYK বুঝলে এগুলো বুঝবেন ইনশাল্লাহ। তো এইটা ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা। টোটাল আমি শেষ পর্যন্ত আলোচনা করলাম। এবার আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমি অ্যান্সার দিব, বলেন। জি, আমাদের ক্লাসে আলোচনা অলমোস্ট শেষ। এবার আপনাদের কাছ থেকে কোনো কোয়েশ্চেন থাকলে এটা নিব, আর প্র্যাকটিসের জন্য অবশ্যই টাইম থাকবে। সুজন ভাই কিছু বলতে চাচ্ছেন, বলেন। হ্যাঁ স্যার, এই সেভ দেবো কোন ইয়ে যায়, PNG দিলে ভালো হবে নাকি? আপনারা এখন সব পিএইচডি ফাইলে সেভ করবেন, পিএইচডি ফাইলে, কেননা আপনি ওই ছবিটা পরবর্তীতে এডিট করবেন। পিএইচডি মানে হলো প্রজেক্ট সহ সেভ হবে, আর পিএনজিটা হলো ইন্টারনেটে যদি ব্যবহার করা হয়, যে আমার কাজটা শেষ করা, এবার আমি সেটা কাউকে দিব, যে লোগো বানায় ফেলছি, এটা কাউকে দিব, তখন আপনি পিএনজি ব্যবহার করবেন। কিন্তু আপনি যদি এই ছবিটাকে পরবর্তীতে এডিট করবেন, তো এডিট করার জন্য আপনাকে পিএইচডি বা TIF এইটা দিয়ে আপনি সেভ করবেন, ঠিক আছে? আছে স্যার, PhD তো নাই আমার এনে। হ্যাঁ আছে, অবশ্যই আছে, শুরুর দিকে দেখেন পিএইচডি। হ্যাঁ 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 আছে, PhD আছে, PhD আছে। Photoshop পিএইচডি আবার PhD। একটা প্রবলেম আছে, যেগুলো হচ্ছে অনেক ভার্সনে একটু এদিক সেদিক হতে পারে, যে এক সমস্যা নেই, এটা আপডেট যেটা সেটাই ব্যবহার করতেছি, তো আপনার প্রবলেম হবে না। আর কোনো কোয়েশ্চেন? না স্যার। বাকিদের কোনো কোয়েশ্চেন আছে কি? আচ্ছা ভাই, ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? এই ক্লাসটা রেকর্ড থাকবে, আপনাদের যে গ্রুপ সেই গ্রুপে আপনারা এটা ভিডিও আচ্ছা, গ্রুপে ওটা দিয়ে দিবেন, তাই তো? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর কোনো কারো কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন আর কারোর? জি,
প্র্যাকটিসের জন্য যেহেতু আমরা এখনো কোনো প্র্যাকটিস করি নাই, প্র্যাকটিস শুরু করলে ক্লাসটা আরো দীর্ঘ সময় ক্লাস হবে, আপনাদের কাছ থেকে আরো আপডেট নিব, আরো বিস্তারিত আলোচনা করা হবে, তখন ক্লাস 1.5-2 ঘন্টার ক্লাস হবে, বুঝতে পারছেন? প্রথম হিসাবে হয়তোবা আলোচনা সংক্ষিপ্ত করেছি, তো এগুলো নিয়ে আরো আলোচনা হবে। তাহলে আর যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, আপনি আপনাদের আজকের ক্লাসের কিছু টাস্ক দিয়ে দিই। আপনারা এই যে ক্লাসে যতগুলো লেয়ার নিয়ে আলোচনা করা হলো, আপনারা লেয়ার এবং মার্কিং টুলস গুলোর ব্যবহার করে যতটুকু পারেন আপনারা প্র্যাকটিস করতে থাকেন। তারপরে এইখানে সিলেকশন যে বাকি টুলস গুলো আছে, আমাদের 2 নম্বর যে ক্লাসটা, সেখানে আবার আমরা আরো বিস্তারিত আলোচনা করব বিভিন্ন টপিকস নিয়ে, যেমন টুলস নিয়ে, যেমন কুইক সিলেকশন টুল, ম্যাজিক টুল, ল্যাশো টুল, পলিগনাল ল্যাশো টুল, ম্যাগনেটিক ল্যাশো টুল, এরকম অনেক টুলস আছে। আই ড্রপার টুলস, ক্লোন স্ট্যাম্প, প্যাটার্ন স্ট্যাম্প, এগুলো অনেক মজার মজার টুলস আছে, যে কাজগুলো আসলে রিয়েলি ফটোশপের কাজগুলো আপনার কাছে আপনি করতে পারবেন। যেমন এই যে এটা ল্যাশো টুল, এটা আমরা ব্যবহার শিখবো। তারপরে হিলিং ব্রাশ টুল, ক্লোন টুল, এরকম বিভিন্ন টুলস আছে, এক একটা করে আমরা শিখবো ইনশাল্লাহ। তো আজকের মতো এইটুকু রাখলাম, আজকের মতো আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আপনারা সবাই যদি এটা না বুঝে থাকেন, ক্লাসের রেকর্ড ভিডিওটা গ্রুপে আপলোড করা হবে, সেটা দেখে নিবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম।